শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সঙ্গে আমার পরিচয় সেই 60-এর দশকের শেষ দিকে। 1965 সালে পাক ভারত যুদ্ধের সময়ে জিয়াউর রহমানের নাম দেশব্যাপী পরিচিত ছিল। দেশের মানুষ তার নামটি প্রথম শুনতে পায়। তার বীরত্বগাথা নিয়ে অনেকে কবিতা লিখেছে এবং সেই সময়ে বাঙালি জাতি বা দেশের মানুষ তার প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল হয়েছে এবং তাকে নিয়ে গর্ব করে। আমার সঙ্গে সরাসরি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পরিচয় সম্ভবত 1970 সালের দিকে হবে। তিনি তখন ঢাকায় পোস্টিং ছিলেন এবং মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। আমি তখন মৌলানা ভাসানীর বিশেষ রাজনৈতিক সহকারী হিসেবে তার সঙ্গে সার্বক্ষণিক ছিলাম। স্বাধীনতা ঘোষণা তার মুখ দিয়েই, তার কণ্ঠে ধ্বনিত হয়, প্রতিধ্বনিত হয়। মুক্তিযুদ্ধের ঘোষণাও তিনি দেন। এখানে আরও বেশি তিনি আমাদের কাছে ঘনিষ্ঠ হলেন, আরও বেশি আস্থা সেবাজন নেতা হিসেবে পরিচিত হলেন। জিয়া রহমানের সঙ্গে নানাভাবে আমার দেখা হয়েছে, নানা রকম দায়িত্ব পালন করেছি তার, এবং তিনি আমাকে অত্যন্ত স্নেহ করতেন এবং আমাকে নানানভাবে তিনি নানান মুখে খোঁজ খবর নিতেন। বিশেষ করে 1980 সালের 23শে মে বাইতুল মুকাররম প্রাঙ্গণে খন্দকার মোশতাকের জনসভায় যে বোমা হামলা হলো, সেই বোমা হামলায় আমরা আহত হলাম। স্পট ডেড ছিল 18 জন এবং আমিও সে লাশের স্তূপে পড়েছিলাম। আমাকে সবার শেষে মেডিকেল কলেজে নেওয়া হয়। এই হাসপাতালে তখন পার্লামেন্ট চলছিল, বৈঠক চলছিল। এই বোমা হামলার সংবাদে পার্লামেন্ট স্থগিত হলো এবং সবাই মেডিকেল কলেজ হাসপাতালের দিকে আসলেন। সেই সময়ে জিয়াউর রহমান সাহেবও আসলেন, আমাকে দেখলেন এবং আমার চিকিৎসার সুব্যবস্থা করলেন। এরপর উনি একাধিকবার হাসপাতালে আমাকে দেখতে এসছেন। জিয়াউর রহমান একজন মানব হিতৈষী এবং দেশের জনগণের মণিকুঠায় একজন মুকুটহীন সম্রাট হিসেবে প্রতিষ্ঠিত আছেন। জিয়া রহমান তার রাজনৈতিক দল গঠনের ব্যাপারে যে কয়জন লোকের সঙ্গে, নেতাদের সঙ্গে, রাজনৈতিক নেতাদের সঙ্গে আলাপ আলোচনা করতেন, তার মধ্যে সর্বাগ্রেই নাম যার আসে তিনি হলেন মশিউর রহমান যাদু মিয়া। মূলত যাদু মিয়ার হাতেই এই জাতীয়তাবাদী ফ্রন্টটা গঠিত হয়েছিল এবং যা পরবর্তীতে
জাতীয়তাবাদী দল এটার রূপ নেয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দূরদর্শিতা এটা অকল্পনীয় ব্যাপার। তিনি দেশকে চিনেছিলেন, এদেশের মানুষকে তিনি চিনেছিলেন, এদেশের প্রকৃতিকে তিনি শিখেছিলেন। সে কারণে তিনি গণতন্ত্র বা সংবিধানের যে মূলনীতিগুলো আছে সেদিকে শ্রদ্ধা রেখেই তিনি এই আদর্শকে প্রতিফলিত করতে, বাস্তবে রূপ নিতে তিনি চিন্তা করেছিলেন এই দেশটিকে স্বনির্ভর করে তুলতে হবে। এই জন্যে তার রাজনীতির কর্মসূচি ছিল উৎপাদনের রাজনীতি। আর উৎপাদনের রাজনীতি বলতে তিনি 19 দফার কর্মসূচি নিয়েছিলেন। 19 দফা কর্মসূচিতে দেশের উন্নয়ন এবং সামগ্রিক উন্নয়ন এগুলো সেখানে অন্তর্ভুক্ত আছে। উৎপাদনের রাজনীতি, এই লক্ষ্যে তিনি দেশের উৎপাদন বৃদ্ধির জন্য তিনি একাধিক ফসল উৎপাদনের জন্য তিনি বাস্তব ভিত্তিক কর্মসূচি গ্রহণ করেছিলেন এবং খাল খনন কর্মসূচি এর মধ্যে অন্যতম। তিনি কাঁসাদহে খাল খনন করেছিলেন, উলসিতে খাল খনন করেছিলেন এবং সারা দেশে ছোট বড় সমস্ত খাল পুনঃখননের একটা কর্মসূচি তিনি সফলভাবে এগিয়ে গিয়েছিলেন। এর ফলে অল্প দিনের মধ্যেই বাংলাদেশ খাদ্যে উদ্বৃত্ত হয়। শিল্প, সাহিত্য, সংস্কৃতির ক্ষেত্রে আমার মনে হয় বাংলাদেশের রাজনৈতিক দলে এই প্রথম তিনি জাসাস গঠন করেছিলেন, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা, এবং সেটা রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন একটু করেছিলেন। তাহলে তো বোঝা যায় যে শিল্প, সাহিত্য, সংস্কৃতির ক্ষেত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কতটা আপনার আগ্রহী ছিলেন, নিবেদিত ছিলেন। এই শিল্পী সাহিত্যিকদের রিক্রুট করার জন্য তিনি সেই শিশুদের থেকে রিক্রুট শুরু করেছিলেন। তিনি টেলিভিশনে নতুন কুড়ি এটা প্রচলন করেছিলেন, শিশু একাডেমি গঠন করেছিলেন, শিশুদের আপনার হাসি খুশির অঙ্গন তৈরির জন্য শিশু পার্ক গঠন করেছিলেন। আর প্রায়শই তিনি বেশ বড় বড় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। আজকে যেসব প্রথিতযশা শিল্পী আছেন তারা নতুন কুড়ি থেকে আগত, এমনকি আমরা আঞ্চলিক গানের এবং বিভিন্ন ক্ষেত্রে যে শিল্পী আমরা পরবর্তী পর্যায়ে আমরা দেখেছি, যেমন শ্যামসুন্দর বৈষ্ণব, শেফালী ঘোষ, এরা কিন্তু জিয়াউর রহমানের আমাদের কাছ থেকে পরিচিত হয়ে উঠছেন। মাধ্যমের স্বাধীনতার বিষয়ে এবং তার বিকাশের বিষয়ে অত্যন্ত আগ্রহী ছিলেন জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি দৈনিক দেশ পত্রিকাটি বের করেন এবং এই পত্রিকায় আপনার জাতীয়তাবাদী রাজনীতি এবং এই এদেশের সকল আচার অনুষ্ঠান ইত্যাদি সব কিছু প্রতিফলিত হয়েছে এবং অল্প দিনের মধ্যেই এই দৈনিক দেশটি পাঠকপ্রিয়তা অর্জন করে। গণমাধ্যমের স্বাধীনতা
তিনি 100 ভাগ দেওয়ার চেষ্টা করেছেন এবং তিনি সেটাকে বাস্তবে রূপ দিয়েছেন। এসব একটা ব্যক্তিগত অভিজ্ঞতা আমি বলতে পারি। আমি তখন দৈনিক দেশ পত্রিকার রিপোর্টার। আমাদেরকে বলা হলো মন্ত্রীরা এবং যেখানে যে বক্তৃতা দেয় সেটা যে ভাষায় বলে যে কথা ঠিক সেইভাবেই আপনারা প্রকৃত রিপোর্টটা দিবেন। এইভাবে একবার ড্যামরায় একটা শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, আমাকে সেখানে অ্যাসাইন করা হয়েছে। সেখানে বি চৌধুরী তৎকালীন সব মন্ত্রীরাই উপস্থিত ছিলেন। তা যে বক্তৃতা যেভাবে করেছেন আমি সঠিকভাবে সেই বক্তৃতায় আমি তুলে ধরেছি, দৈনিক দেশে ছাপা হয়েছে। কিন্তু রিপোর্টটা দেখে তৎকালীন মন্ত্রী বদরুজ্জা চৌধুরী পত্রিকার যে এডিটর সানাউল্লাহ নুরি সাহেবকে বলছেন, এই রিপোর্টটা যে করছে তার এখনই চাকরি থেকে বরখাস্ত করেন। কিন্তু এটি কি করবেন? ঠিক ওই দিকে জিয়াউর রহমান বাসায় ফেরার পথে দৈনিক দেশ অফিসে আসলেন। এসে রিপোর্টটা দেখে আমাকে ধন্যবাদ জানালেন এবং বলে যে এইভাবে লিখে যাবেন। তাহলে দুটো না, বি চৌধুরী সাহেব আমার চাকরি খেয়ে দিতে বলেছেন আর জিয়াউর রহমান আমাকে ধন্যবাদ জানিয়েছেন। এ থেকেই বলে যে তিনি 100% সংবাদপত্রের স্বাধীনতাকে চেয়েছেন। একটা বিষয় হলো যে স্বাধীনতার বিষয়টা তিনি নিশ্চিত করেছিলেন। এখন আমি আমার এই স্বাধীনতাটা আমি চর্চা করলাম না করে আমি বললাম যে আমার লেখার স্বাধীনতা নাই। তাহলে কি দাঁড়ায়? সংবাদপত্রের স্বাধীনতা একজন সাংবাদিক নিয়ন্ত্রণ করে না, করে সে পক্ষের মালিক। সে মালিক যে দল যে আদর্শ বিশ্বাস করে তারই প্রতিফলন ঘটাই হলো সংবাদপত্রে, আর সেটাকে ক্যারি করে বহন করে সাংবাদিকেরা। সাংবাদিকের স্বাধীনতা সবসময় আছে, কিন্তু রাজনৈতিক দলের মুখপাত্র হলে সেখানে রাষ্ট্রীয় কাঠামোয় যদি কোনো রকম ব্যাঘাত সৃষ্টি হয় তা সেখানে সংবিধান অনুযায়ী তখন সেই ব্যবস্থা নেয়। জিয়াউর রহমানের ব্যাপারে কিন্তু সব সাংবাদিকই অন্তত পক্ষে নিরাপত্তা ভোগ করত। সব সংবাদপত্র তার যে চাহিদা, বিজ্ঞাপন বা প্রোডাকশনের যে খরচাদি থাকে সেটা যে নিয়ম সরকারিভাবে নির্ধারিত করা ছিল সেটাই ভোগ করেছে, যেটা আওয়ামী লীগ আমলে এটা পাওয়া যায়নি। তা জিয়াউর রহমান দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং এই দুর্নীতি প্রমাণ বা অভিযোগ পেলেই তেমনি বড় বড় নেতাদেরকে মন্ত্রীর পদ থেকে অপসারণ করেছেন। তা যেমন তৎকালীন বিদ্যুৎ মন্ত্রী মওদুদ আহমেদ, তার এই দুর্নীতির অভিযোগ পেয়ে তাকে মন্ত্রিসভা থেকে বের করে দেন। যেমন আপনার ভূমিমন্ত্রী ছিলেন ব্যারিস্টার আব্দুল হক, তিনিও তার পদ হারিয়েছিলেন দুর্নীতির অভিযোগ আসায়। এরকম আরও অনেক মন্ত্রীদের তিনি সম্পূর্ণভাবে এখানে অপসারণ করেছিলেন। আর এইগুলোকে তিনি
কিভাবে করলেন? অপসারণ করলেন সংবাদপত্রে তাদের বিরুদ্ধে অভিযোগ আসার ক্ষেত্রে। অর্থাৎ সংবাদপত্রে নিউজের উপর ভিত্তি করে এই সমস্ত অভিযোগ দেখে তিনি মন্ত্রিসভা থেকে অনেকে বরখাস্ত করে দেন। আর জিয়াউর রহমান পুরো যেমন ফসলে মাঠে তিনি জোয়ার এনেছিলেন, যেন পদ্মার পানির ন্যায্য হিস্সা আদায় করেছিলেন, তারপরে শিল্প সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনে তিনি একটা বিশাল একটা ভূমিকা পালন করছেন এবং একটা কাঠামো তৈরি করতেছিলেন। উপজাতি এদের সংস্কৃতি বিকাশে তিনি বিভিন্ন জায়গায় তাদের কালচারাল সেন্টার করেছেন, বিরিশিরিতে করেছেন, তারপরে কক্সবাজার করেছেন, তারপরে সিলেট মণিপুরিতে করেছেন কালচারাল একাডেমি। তো এই যে শিল্প সাহিত্য এবং সংবাদপত্র জগতে তিনি যে মহা জোয়ার এনেছিলেন, সেটা কিন্তু আমাদের জাতিকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছিল। আজকে আমরা যে এত দূর এসে পৌঁছেছি, মূল ভিত্তি কিন্তু সেই সব সরকারি জিয়াউর রহমানের আমলের যে সমস্ত কীর্তিগুলো আছে তারই অনুসরণে এখানে এসে পৌঁছেছি। তিনি দেশনেত্রী এবং সৎ জীবনযাপন করেছেন জিয়াউর রহমানের মতো, এবং তার দেশের প্রতি যে দরদ সেটা অন্য কারোর সঙ্গে খুব তুলনা করা খুবই কঠিন। এদেশে আগ্রাসন বিরোধী, আধিপত্যবাদ বিরোধী, লুটেরা পুঁজিবাদ বিরোধী যে সমস্ত শক্তি আছে, তিনি সেগুলোকে আপনার তাদের বিকাশটাকে, তাদের প্রভুত্বকে, তাদের প্রভাবকে তিনি বন্ধ করেছিলেন। তিনি সর্বদলের নেতা এবং তিনি দেশনেত্রী উপাধিতে ভূষিত। অন্যায়ের বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার ছিলেন এবং তিনি আপোষহীন ছিলেন। এই জন্য তাকে আপোষহীন নেত্রীও বলা হয়ে থাকে। জিয়াউর রহমানের ভিতরে একটি গভীর মাতৃত্ববোধ রয়েছে। একজন সন্তানকে যেরকম কোলে পিঠে কাঁখে করে মানুষ করে, এই দেশের জনগণকেও তিনি তার সেইভাবেই সেই যত্নে গড়ে তোলার চেষ্টা করেছেন এবং তিনি সফল হয়েছেন। আজকে দেশের যে অরাজক পরিস্থিতি এবং দেশে যে নানান দিক দিয়ে সমস্যার সম্মুখীন আছে, সেটাকে দমন করতে হলে বেগম খালেদা জিয়ার শাসনকালের সেই সমস্ত দিনগুলোর কথা মনে করতে হবে।